আজকের রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মেথি শাক। এই মেথি শাক দিয়ে কিন্তু ভীষণ সুস্বাদু একটা রেসিপি আমি আজ শেয়ার করব, একদম নিরামিষ রেসিপি। যারা মেথি শাক একদম খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এটা যখন খাবেন আঙুল চেটে খাবেন, এটা এতটাই ভালো লাগে। আর এটা খাওয়ার সময় কিন্তু একটুও তেতো লাগবে না। তাহলে কথা না বাড়িয়ে আমি রান্নাটাই আগে করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত। এখানে আমি বেশ কিছুটা মেথি শাক নিয়েছি। মেথি শাকের তো হাজারো গুণ আছে, শীতকালের একটা স্পেশাল শাক এটা। আর এই শাক কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, বিভিন্ন রকমের সুস্বাদু রেসিপি আছে মেথি শাকের। আজও আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে, আর বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে। এই শাক তেতোর জন্য অনেকে হয়তো খেতে চাইবেন না, আমি আজ যেভাবে রান্না করেছি তাতে কিন্তু রান্নার পরে শাকটা একটুও তেতো লাগবে না। এখন আমি শাকগুলোকে বেছে নিচ্ছি, প্রত্যেকটা ডাঁটি আলাদা করে নিচ্ছি। নিয়ে ডগার দিকের খুব সামান্য কচি ডাঁটি সহ পাতাগুলোকে দেখুন ঠিক এইভাবে কেটে কেটে আলাদা করে রাখছি। আপনারা চাইলে শুধু পাতাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আর এখানে যে মোটা পাতা আছে বা হলুদ পাতা আছে সেগুলো কিন্তু সব আমি ফেলে দিচ্ছি, আর বেশি ডাঁটি অংশটাই কিন্তু ফেলে দিচ্ছি। সমস্ত শাক ভালো করে বেছে এই পাত্রে নিয়ে নিয়েছি। এখন বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে শাকটা ধুয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরানোর পরে শাকটাকে একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি, ঠিক এইভাবে মিহি করে কুচিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা হাত দিয়ে বেশ আলতোভাবে সমস্ত শাকের সাথে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব, তার ফলে এর থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। যখন জল বেরোবে তখন জলসহ সম্পূর্ণ শাকটা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব, তাহলে জলটা খুব ভালো করে ঝরে যাবে। আর হাত দিয়ে আলতোভাবে একটু চাপ দিয়ে দিয়েও জলটা আমি বার করে নেব। এখন এটাকে আমি ঢেকে রাখব। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছিলাম কিছুটা কাঁচা চীনাবাদাম, সেটা আমি গরম কড়াতে দিয়ে দিলাম। লো ফ্লেমে এইভাবে কিছুটা সময় একটু নেড়ে নিচ্ছি, যাতে এর যে নরম ভাবটা একটু চলে যায়। নরম ভাবটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 পলা মতো সর্ষের তেল। এখন লো ফ্লেমে এইভাবে আবারও নাড়াচাড়া করে তেলের মধ্যে বেশ লাল লাল করে বাদামটা আমি ভেজে নিলাম। বেশ মুচমুচে হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে বাদামগুলো তুলে নিচ্ছি। বাদাম ভেজে তুলে নেওয়ার পর কড়াতে যে তেলটা ছিল সেই তেলেই আমি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম, বেশ মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে চীনাবাদাম বা বিউলির ডালের বড়ির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। সব তুলে নেওয়ার পর ওই কড়াতে আবারও আমি পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিলাম। এখন আমি এর মধ্যে প্রথমে ফোড়নে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। এবার আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে প্রথমে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে বেশ লাল লাল করে ফোড়নটা ভেজে নেব। যতক্ষণ না 5 ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোয় ততক্ষণ ভেজে নিয়েছি। একটা বড় আলু খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। এখন লবণের সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা সময় নেড়ে নিচ্ছি। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ লাল লাল করে আলুটা ভেজে নেব, ভাজতে ভাজতে যাতে আলুটা অন্তত 80% সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর ঢাকাটা তুলে নিয়েছি। আলু কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। একটা বড় বেগুনের অর্ধেকটা এইভাবে টুকরো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এতে আর লবণ দেব না। এইভাবে সমানেই আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় মিনিট 2 এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় ভেজে নেব। মিনিট 2 পরে আমি ঢাকাটা তুলে নিলাম। বেগুনটা অনেকটাই কমে গেছে, আলুটা আরও একটু ভাজা হয়েছে, তবে বেগুনটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি বাকি যে সময়টুকু রান্না করব তাতে বেগুনটা ভালো করে ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এদিকে মেথির শাকটা আমি যেভাবে বলেছিলাম সেভাবেই জলটা ঝরিয়ে একটা বাটিতে তুলে রেখেছিলাম। সেই শাকটা আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি। পুরো শাকটা আমি কড়াতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে আছে। এইভাবে আলতোভাবে উপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে শাকটা আমি
বেগুন আলু সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক আমি নেড়েচেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে হলুদটা বেগুন আলু শাক সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ এভাবে নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় আমি এই সব কিছু ভেজে নেব। তবে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়তে হবে। প্রায় 2-3 মিনিট পরে ঢাকাটা ফাইনালি তুলে নিয়েছি। মাঝে দুবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি আর মাঝে কিন্তু স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি। এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। স্বাদের ব্যালেন্স করার জন্য এটা দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এটা বেশি মিষ্টি হলে ভালো লাগে না। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও অল্প একটু সময় রান্না করব, যাতে চিনিটা গলে এই সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। 1 মিনিট পরেই ঢাকাটা আমি তুলে নিয়েছি। চিনিটা গলে গেছে, মিশেও গেছে। লবণ আর মিষ্টি আমি চেক করে নিয়েছি, সব ঠিকঠাকই আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদাম, আর আমি এর মধ্যে দিয়ে দেব বড়িটা আমি হাতে একটু চেপে আধ ভাঙা মতো করে নিয়েছি। এই ভাঙা বড়িটাও দিয়ে দিলাম। চীনাবাদাম আর বড়িটা এখন আমি আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা সব সময় আমার পাশে আছেন, সব সময় আমার রেসিপিগুলো দেখেন, নতুন পুরনো সকল বন্ধু, তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের 1 চামচ সাদা তিল। এখানে সাদা তিলটা আপনারা আরও একটু বেশিও দিতে পারেন। তিলটা দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট বসিয়ে রাখবো, যাতে তিলটা সামান্য একটু ভাজা হয়। তিলটা একটু ভাজা হলে খুব সুন্দর গন্ধ হবে। 1 থেকে 1.5 মিনিট পরে দেখুন সবটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। রান্নাটা আমার একদম রেডি। আমি একটু আবার নেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে কয়েক সেকেন্ড একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সম্পূর্ণ নিরামিষ মেথি শাকের এই রেসিপিতে সব শেষে ভাজা বাদাম, ভাজা বড়ি আর সাদা তিল অ্যাড করার ফলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, গন্ধটাও কিন্তু অপূর্ব হয়। গরম গরম ভাতে এটা যেমন খেতে ভীষণ ভালো লাগে, এটা রুটির সাথেও আপনারা খেতে পারবেন, খুব ভালো লাগে। আর এটা খাওয়ার সময় একটুও তেতো লাগবে না। যদি আমার এই রেসিপিটা আপনাদের একটুও ভালো লাগে, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন। আর অবশ্যই এই শীতের সময় আমার মতো করে একবার মেথির শাক রান্না করে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।